আজ আমরা একটা বিধানসভা কেন্দ্রকে খুব কাছ থেকে দেখব ডেটার মাধ্যমে। জায়গাটা হলো পশ্চিমের মেখলিগঞ্জ। দেখুন, আমাদের উদ্দেশ্য কিন্তু কোনো দলকে সমর্থন করা নয়, বরং আমরা বোঝার চেষ্টা করব কিভাবে ভোটের সংখ্যাগুলো আসলে মানুষের আশা আকাঙ্ক্ষা, তাদের ক্ষোভ আর স্বপ্নের গল্প বলে। এই বিশ্লেষণটা দেখাবে ভোটের বাক্সে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের লড়াইটা ঠিক কিভাবে ফুটে ওঠে। তো আমাদের আজকের আলোচনাটা কিভাবে এগোবে? প্রথমে আমরা মেখলিগঞ্জের একেবারে মাটির রিয়ালিটিটা বুঝব, তারপর ভোটের সংখ্যা বিশ্লেষণ করে দেখব ভোটাররা ঠিক কী বার্তা দিতে চেয়েছেন। এরপর আমরা গভীরে গিয়ে দেখব মানুষের অসন্তোষের কারণগুলো কি কি। সবশেষে রাজনৈতিক কৌশলগুলো বিশ্লেষণ করে আমরা ডেটার উপর ভিত্তি করে একটা সমাধানের দিকে এগোব। মানে একদম গোড়া থেকে শুরু করে একটা সম্পূর্ণ চিত্র তুলে ধরার চেষ্টা আর কি। যে কোনো রাজনৈতিক বিশ্লেষণ শুরু করার আগে সেখানকার মাটি আর মানুষকে বোঝাটা সবচেয়ে জরুরি। কারণ রাজনীতি তো দিনের শেষে সংখ্যা নয়, মানুষের গল্প। চলুন তাহলে মেখলিগঞ্জের গভীরে ঢোকা যাক। এই যে দেখছেন মেখলিগঞ্জ, এটা পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় একদম বাংলাদেশ সীমান্তে। এই ভৌগোলিক অবস্থানটাই কিন্তু এখানকার মানুষের জীবন, তাদের চিন্তাভাবনা সবকিছুর ওপর একটা বিরাট প্রভাব ফেলে। সীমান্ত এখানে শুধু একটা দাগ নয়, এটা এখানকার নিরাপত্তা, অর্থনীতি আর পরিচয়ের একটা কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এখানকার জনসংখ্যার দিকে যদি তাকাই তাহলে দেখব প্রায় ৬৬% হিন্দু আর প্রায় ৩৪% মুসলিম। কিন্তু রাজনীতির আসল অঙ্কটা লুকিয়ে আছে জাতপাতের সমীকরণে। এখানকার মোট জনসংখ্যার প্রায় ৪০% তফসিলি জাতি, আর এদের মধ্যে রাজবংশী সম্প্রদায়ের প্রভাবই সবচেয়ে বেশি। ভোটের হার কোন দিকে ঘুরবে তা ঠিক করে দেয় এই সম্প্রদায়ের চাওয়া পাওয়া আর অসন্তোষ। এখানকার মানুষের প্রতিদিনের সমস্যাগুলো কিন্তু খুব চেনা। আজও অনেক গ্রামে ঠিকমতো পানীয় জল পৌঁছায় না, বা একটা ভালো পাকা রাস্তা নেই। কলকারখানা তেমন না থাকায় কাজের সুযোগ খুব কম, তাই যুবকদের বাইরে যেতে হয়। তার উপর জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে, তাতে গ্রামের সাধারণ পরিবারের টিকে থাকাই কঠিন হয়ে পড়েছে। আর তিস্তা নদীর বন্যা থেকে বাঁচা আর চাষের জন্য জল পাওয়া, এই দাবিগুলো তো বহুদিনের। এসব মৌলিক চাহিদা যখন পূরণ হয় না, তখন মানুষের আত্মসম্মানে লাগে। আর এই আত্মসম্মান বা মর্যাদা তো আমাদের সংবিধানের মূল কথা। আচ্ছা, এবার চলুন দেখি সংখ্যাগুলো কি বলছে। কারণ নির্বাচনী ডেটা আসলে ভোটারদের পাঠানো একটা খুব শক্তিশালী বার্তা। এটা আমাদের বুঝতে সাহায্য করে যে হাওয়া কোন দিকে বইছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি এখানে প্রায় ৪২.৫৯% ভোট পেয়েছিল। এটা শুনতে একটা সাধারণ সংখ্যা মনে হতে পারে, কিন্তু এর পেছনের গল্পটা কিন্তু বেশ অবাক করার মতো। এটা একটা বড়সড় পরিবর্তনের দিকে ইঙ্গিত করে। কেন বলছি? কারণ ঠিক ৫ বছর আগে ২০১৬ সালে বিজেপির ভোট ছিল মাত্র ১২.৯১%। তাহলে প্রশ্নটা হলো, এই ৫ বছরে এমন কি হলো যে একটা দলের ভোট এতটা বেড়ে গেল? ভোটারদের মনে এমন কি পরিবর্তন এলো যা এই বিরাট বদলটা সম্ভব করল? এই চার্টটা দেখলে পুরো ছবিটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। দেখুন, ২০১৬ সালে বামপন্থী দল ফরওয়ার্ড ব্লকের ভোট ছিল প্রায় ৩৮%। ২০২১-এ এসে সেই ভোট প্রায় নেই বললেই চলে, আর বিজেপির ভোট বেড়েছে প্রায় ৩০%। মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বামফ্রন্টের একটা বিরাট অংশের ভোটার সরাসরি বিজেপির দিকে চলে গেছে। আর এটাই ছিল ২০২১ সালের নির্বাচনের সবচেয়ে বড় ফ্যাক্টর। তো কি ঘটেছে তা তো আমরা দেখলাম। এখন প্রশ্ন হলো, কেন ঘটল? ভোটারদের এই সমর্থনের বদলের পেছনে ঠিক কোন কারণগুলো কাজ করেছে? চলুন এবার সেই অসন্তোষের মূল কারণগুলো একটু খুঁজে বের করার চেষ্টা করি। আমাদের বিশ্লেষণ বলছে এর পেছনে ৫টা মূল কারণ আছে। প্রথমত, জাতিগত স্থানান্তর, অর্থাৎ প্রভাবশালী রাজবংশী সম্প্রদায় মনে করছে তাদের অবহেলা করা হচ্ছে। দ্বিতীয়ত, মূল্যবৃদ্ধি, যা সাধারণ মানুষের পকেটে টান ফেলছে। তৃতীয়ত, উপসাগরীয় দেশগুলো থেকে কাজ হারিয়ে ফিরে আসা মানুষেরা স্থানীয় চাকরির বাজারে একটা চাপ তৈরি করছে। চতুর্থত, হাতি আর চিতাবাঘের আক্রমণে ফসলের ক্ষতি একটা রোজকার। আমরা ভোট দিয়েছি কিন্তু কিছুই পাইনি, এই একটা কথাই যেন গ্রামের মানুষের সব হতাশাটা বলে দেয়। যখন রেশন কার্ড, ১০০ দিনের কাজের টাকা বা পানীয় জলের মতো সাধারণ পরিষেবাগুলো পেতে দেরি হয় বা পাওয়া যায় না, তখন মানুষের মনে ব্যবস্থার উপর থেকে বিশ্বাসটা চলে যায়। আর এই অবিশ্বাসই কিন্তু ভোটের বাক্সে বড়সড় পরিবর্তনের জন্ম দেয়। দেখুন, নির্বাচন মানেই তো কৌশলের লড়াই। একদিকে থাকে ক্ষমতাসীন দল আর অন্যদিকে চ্যালেঞ্জার। চলুন ডেটার উপর ভিত্তি করে এই দুই পক্ষের কৌশল, তাদের শক্তি আর দুর্বলতাগুলো একটু বিশ্লেষণ করে দেখা যাক। ক্ষমতাসীন বিধায়ক পরেশচন্দ্র অধিকারী নিঃসন্দেহে একজন অভিজ্ঞ নেতা। রাজবংশী সম্প্রদায়ের মধ্যে তার প্রভাব যথেষ্ট, এবং একেবারে নিচু তলাতেও তার সংগঠন মজবুত।
কিন্তু তার কিছু দুর্বলতাও প্রকট হয়ে উঠেছে। যেমন মেয়ের চাকরি নিয়ে স্বজনপোষণের অভিযোগ তার স্বচ্ছ ভাবমূর্তিতে একটা বড় ধাক্কা দিয়েছে। তার সাথে স্থানীয় স্তরে তোলাবাজির অভিযোগও ভোটারদের মনে একটা অনাস্থা তৈরি করেছে। এর বিপরীতে চ্যালেঞ্জারের কৌশলটা ছিল চতুর্মুখী, যাকে বলা হচ্ছে চতুর্মুখ মতবাদ। এর 4টে স্তম্ভ: শিব অর্থাৎ আগ্রাসন, বিষ্ণু অর্থাৎ স্থিতিশীলতা, ব্রহ্মা অর্থাৎ উদ্ভাবন এবং দুর্গা অর্থাৎ সুরক্ষা। এই 4টে দিক মিলিয়ে ভোটারদের প্রত্যেকটা উদ্বেগকে ছোঁয়ার চেষ্টা করা হয়েছে। চলুন দেখি এগুলো ঠিক কীভাবে কাজ করে। প্রথম স্তম্ভ শিব মানে আগ্রাসন। এখানে কৌশলটা হল ক্ষমতাসীনদের দুর্নীতি বা সীমান্ত সুরক্ষার মতো দুর্বল জায়গাগুলোতে সরাসরি আক্রমণ করা। অপরাধ বা তোলাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের একটা কড়া বার্তা দেওয়া। দ্বিতীয় স্তম্ভ হল বিষ্ণু, যা স্থিতিশীলতার প্রতীক। এর মাধ্যমে তিস্তা নদীর বন্যা বা সেচের জলের মতো দীর্ঘদিনের সমস্যার একটা স্থায়ী সমাধানের আশ্বাস দেওয়া হয়। এটা ভোটারদের মনে ভবিষ্যতের জন্য একটা ভরসা তৈরি করে। আর তৃতীয় স্তম্ভ ব্রহ্মা, মানে নতুন কিছু তৈরি করা। এর মাধ্যমে স্থানীয় শিল্প বা তরুণদের জন্য নতুন চাকরির সুযোগ তৈরির মতো ভবিষ্যতের একটা ছবি তুলে ধরা হয়। এই কৌশলটা তরুণ ভোটারদের আকর্ষণ করার জন্য খুব জরুরি। আর চতুর্থ স্তম্ভ হল দুর্গা অর্থাৎ সুরক্ষা। এই কৌশলটা মানুষের প্রতিদিনের ভয় আর চিন্তার কথা বলে, যেমন মূল্যবৃদ্ধি থেকে সুরক্ষা, মহিলাদের নিরাপত্তা বা বন্যপ্রাণীর হামলা থেকে সাধারণ মানুষকে বাঁচানোর প্রতিশ্রুতি। এটা ভোটারদের মনে একটা নিরাপত্তার অনুভূতি তৈরি করে। রাজনৈতিক দলগুলোর এটা একটা বড় দায়িত্ব যে তারা তাদের বার্তা মানুষের কাছে সততার সাথে পৌঁছে দেবে, কারণ তথ্যের অধিকার আর সম্মতি ছাড়া একটা সুস্থ গণতন্ত্র চলতে পারে না, যা আমাদের দেশের ব্যক্তিগত ডেটা সুরক্ষা আইনেরও মূল কথা। শুধু সমস্যা খুঁজে বের করা বা কৌশল তৈরি করাই তো সব নয়। আসল কাজটা হলো সেই ডেটা আর ভাবনাগুলোকে একটা সত্যিকারের কর্মপরিকল্পনায় বদলে ফেলা। এই অংশে আমরা দেখব কিভাবে ডেটার উপর ভিত্তি করে একটা জনকেন্দ্রিক শাসনের রূপরেখা তৈরি করা সম্ভব। এই স্লাইডটা একটা সফল প্রচারণার দুটো দিক খুব ভালোভাবে দেখাচ্ছে। একটা হলো কৌশলগত আর অন্যটা কার্যকরী। কৌশলগত সিদ্ধান্ত মানে কেন আমরা কিছু করছি, যেমন রাজবংশী সম্প্রদায়ের উন্নয়নে জোর দেওয়া। আর কার্যকারী সিদ্ধান্ত হল কিভাবে আমরা সেটা করব, যেমন প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে প্রচার করা বা সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেওয়া। এই দুটোর মধ্যে সঠিক ভারসাম্য রাখাটাই সাফল্যের আসল চাবিকাঠি। ভোটারদের বিশ্বাস জেতার সবচেয়ে ভালো উপায় হল নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু কাজ করে দেখানোর প্রতিশ্রুতি দেওয়া, যেমন ৩০ দিনের মধ্যে ১০০টা নতুন টিউবওয়েল বসানো হবে বা ৬০ দিনের মধ্যে ১৫ কিলোমিটার রাস্তা পাকা করা হবে। এই ধরনের ছোট কিন্তু গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো খুব দ্রুত মানুষের মনে ভরসা তৈরি করে। এগুলো প্রমাণ করে যে দলটা শুধু কথা বলে না, কাজও করতে চায়। আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণের আলোচনার মূল কথাটা হল মানুষের ক্ষোভ আর ডেটাকে যদি ঠিকমতো বোঝা যায় তাহলে সেটাই নেতৃত্ব অর্জনের সবচেয়ে শক্তিশালী রাস্তা হয়ে উঠতে পারে। পাশের কেন্দ্র দিনাহাটার ঘটনাটা কিন্তু একটা বড় শিক্ষা। ২০২১ সালে একটা দল সেখানে মাত্র ৫৭ ভোটে জিতেছিল, কিন্তু উপনির্বাচনে তারাই ১,৬৪,০০০ ভোটের বিশাল ব্যবধানে হেরে যায়। এর থেকে কি বোঝা যায়? বোঝা যায় যে নির্বাচনে জেতার পরেও যদি মানুষের সাথে যোগাযোগ না রাখা হয়, তাদের পরিষেবা না দেয়া হয়, তাহলে ভোটাররা মুখ ফিরিয়ে নিতে একটুও সময় নেয় না। আমরা একটা প্রশ্ন দিয়ে শেষ করব। যদি নির্বাচনী ডেটা, মানুষের অভিযোগ আর তাদের আকাঙ্ক্ষাই জনগণের আসল কণ্ঠস্বর হয়, তাহলে আমাদের নেতারা কি সেই কণ্ঠস্বর সত্যিই শুনছেন? ডেটা আর শাসনের মধ্যে এই সংযোগ স্থাপনই হল গণতন্ত্রের আসল পরীক্ষা। যদি আপনি একজন জনকেন্দ্রিক নেতা হয়ে আপনার নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে mgr@blueprintstrategies.ai এ যোগাযোগ করুন বা 08042041602 নম্বরে ফোন করুন। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।